আমার তোমার এইচভ্যাক সিস্টেমে আমরা আসলে কি কন্ট্রোল করি মনে আছে? ভেন্টিলেশন, এয়ার কন্ডিশন। মোটামুটি 4টা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে হিউমিডিটি, একটা হচ্ছে ডাস্ট পার্টিকেল কাউন্ট, আর একটা হচ্ছে এয়ার। সো লেভেল অফ কন্ট্রোল বলতে আমরা বুঝবো হচ্ছে এই যে 4টা প্যারামিটার, এই 4টা প্যারামিটারের ভ্যালু কেমন হবে। আবার ইন্ডাস্ট্রির এরিয়া কি অনেক ডিফারেন্ট এরিয়া আছে না, আমরা এখানে দেখাবো। মোটামুটি আমরা 4টা 5টা রাখি, একদম আমরা মোটামুটি 15টা এরিয়া আমরা ডিভাইড করবো। মানে একটাকে বা পুরো ফ্যাক্টরিটাকে 15টা জোনে ভাগ করে ওই প্রত্যেকটা এরিয়াতে আমার এই যে 4টার কথা আমি বললাম, আমার হিউমিডিটি কেমন, আমার টেম্পারেচার কেমন হবে, আমার এয়ার ফ্লো কেমন হবে, আমার ডাস্ট পার্টিকেল কাউন্ট কত হবে, এইগুলাই হচ্ছে লেভেল অফ কন্ট্রোল। মানে আমার কন্ট্রোলের লেভেলটা কতখানি, সেটা বুঝতে পারছো? ওকে, এই যে 4টা জিনিসের কথা আমি বললাম, টেম্পারেচার, হিউমিডিটি, ডাস্ট বলতে আমরা একটা কারণ পার্টিকেলের মানে ডাস্ট পার্টিকেলের সাইজ তো বিভিন্ন রকমের হয়, তাই না? আমরা মোটামুটি একটা সাইজের পার্টিকেল কাউন্ট করব স্ট্যান্ডার্ড ধরার জন্য, যেটা হচ্ছে 0.5 মাইক্রন। এটা মানে পরিমাণ কতটুকু আছে সেটা আমরা এখানে। আর হচ্ছে এয়ার চেঞ্জ। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, যদি এটা আপনারা সামারি ধরতে পারো তাহলে চ্যাপ্টারটা তোমার জন্য ইজি হবে। সামারিটা কি বা মনে রাখার মানে কৌশল বা টেকনিকটা কি খেয়াল করে দেখো। টেম্পারেচারের মধ্যে কয় ধরনের এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে? তিনটা। একটাকে বলা হচ্ছে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, আরেকটাকে বলা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। হোয়াট ইজ অ্যাম্বিয়েন্ট? অ্যাম্বিয়েন্ট মানে কি? নরমাল বাতাসের যে টেম্পারেচার সেটা বাইরে, আর মানে ওপেন স্পেসের যে টেম্পারেচার এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এখন তুমি মনে করো তোমার যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির ওয়্যার হাউসের কথা চিন্তা করো তো। ওয়্যার হাউস বা স্টোর রুম যেটাকে আমরা বলি, এটা কোথায় থাকে? একদম নিচে, এবং সেটা বাইরের সাথে কানেক্টেড এবং ওপেন, তাই না? ট্রাক সরাসরি তার ভিতরে ঢুকবে, ম্যাটেরিয়াল নিয়ে ঢুকবে, আবার ফিনিশ প্রোডাক্ট নিয়ে ওখান থেকে বের হয়ে যাবে, তাই সে বিষয়টা। তার মানে ওইটার যদি টেম্পারেচার আমি চিন্তা করি কি বলবো, এটা কথা বুঝো না? তাইলে দেখো তুমি যদি টেম্পারেচারের কথা মাথায় আসে তাহলে তুমি 3টা প্যারামিটার মনে রাখবা। একটা হচ্ছে 2 থেকে 8, এটাকে আমরা কি বলতে পারি? কুল স্টোর, তাই না? কুল স্টোর বলা যায় এটাকে, ঠান্ডা জায়গায় স্টোর করা। আর বাকি যেটা 20-25 সেটা হচ্ছে নরমাল স্টোর, আর একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। তাহলে টেম্পারেচার আসলে আমার এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। হিউমিডিটি যখন আসবে তখন আমি আবার মোটামুটি 3টা বা 4টা মনে রাখবো। একটা হচ্ছে 20 থেকে 30, 35 থেকে 45, 50 থেকে 60। এই 35 থেকে 45 যেটা, এটাকে আমরা কি বলতে পারি? 40 ± 5 বলা যায়। বা 50 থেকে 60, এটা আমরা কি বলতে পারি? 55 ± 5। মানে যেভাবে তুমি বলো না কেন, রেঞ্জ দিয়ে বলতে পারো বা তুমি ওভাবে বলতে পারো, বললে। ডাস্ট পার্টিকেল যেটা আছে সেটাকে আমরা কি বলবো? 3টা মোটামুটি। একটা হচ্ছে 100 পার কিউবিক ফুট, প্রতি ঘন ফুটে পার্টিকেল কাউন্ট থাকবে কত? 100। এইগুলোর ভলিউম যদি আবার 100 ঘন ফুট হয় তাহলে 100 × 100 কতগুলো থাকতে পারবে? কথাটা বুঝতে পারছো? তুমি তো পার্টিকেল জিরো করতে পারবে না, এটা তো সম্ভব না, তাই না? এবং সেই পার্টিকেলের সাইজ কত? 0.5, এই সাইজের পার্টিকেল। এরপর আছে ধরো 100, 10,000, 1 লাখ। আর সিএনসি ভ্যালুস হচ্ছে এটাকে বলা হয় ক্লিন নট ক্লাসিফাইড। ক্লিন নট ক্লাসিফাইড। এই যে আমি এগুলা বলতেছি, এগুলা কিসের ক্যাটাগরি জানো? এগুলো হচ্ছে ক্লিন রুমের ক্যাটাগরি। তোমরা ক্লিন রুম করছো না? কোথায় মেট্রোলজিতে? টেকনোলজিতে পড়াশোনা। এই ক্লিন রুমের ওখানে কিন্তু এই জিনিসটা ক্লাসিফাই ক্লিয়ারিফাই করে দেওয়া আছে যে ক্লিন রুম 100 বা ISO 100, ISO 1000, ISO 10,000, এটা বলতে আমরা কি বুঝি, তাই না? এটা কিন্তু ওই হিসাবে, বুঝতে পারছো? আর লাস্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এয়ার চেঞ্জ, এবং এয়ার চেঞ্জের ইউনিটটা হয় পার আওয়ারে, এবং এই জন্য আমরা এটাকে বলি এয়ার চেঞ্জ পার আওয়ার। এয়ার চেঞ্জ পার আওয়ার দেখো এখানে বের করে রাখা কটা? 3টা, 40, 20 আর হচ্ছে 5। আর একটা অ্যাম্বিয়েন্ট যেটা নরমাল আর কি, লো
এয়ার চেঞ্জ মেইনটেইন করা যায় ক্লোজ সিস্টেমের মধ্যে, যেটা চারদিক দিয়ে মানে একদম ক্লোজ করা আছে, ওইটার তুমি এয়ার চেঞ্জ রেগুলেট করতে পারো। কিন্তু যে জায়গাটা ওপেন সেখানে কিন্তু বাতাসের রুমের প্রেসার নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে দেখো তুমি যদি এই সামারিটা মনে রাখো, এই সামারিগুলাই হচ্ছে আমার বিভিন্ন জায়গায় বসবে। সো এটা একটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমার পড়ার জায়গা হচ্ছে এইখানে একটা। এরপর আসো এখানে কিছু জোমেট্রিক কথাবার্তা বলা আছে। এবার ওই জোনগুলা এটা একটু আগে আপনার টেকনোলজি তো পড়েছিলাম যে পার্টিকেল সাইজের হচ্ছে 0.3 মাইক্রোমিটারের পার্টিকেলগুলো হচ্ছে আলাদা করা খুব টাফ। যত ছোট সাইজ হবে তত তার আলাদা করা কঠিন হবে। সেক্ষেত্রে আমরা এখানে 0.5 কেন নিলাম? 0.3 দিয়ে কেন? না, এটা আমি বলি, তুমি দেখবা ধরো আমরা যে মানে ফলো করি না, কি বলে ওটা, এফডি এর গাইডলাইন ফলো করি না। এফডি এর গাইডলাইনই আমরা কেন ফলো করি? কারণ প্রত্যেকটা জিনিসের একটা রেগুলেটরি অথরিটি আছে, তাই না? ক্লিন রুমের ক্লাসিফিকেশন অনেকেই করছে। তোমার আমেরিকা একভাবে করছে, মানে এফডি একভাবে করা আছে, ইউরোপিয়ান টিয়াতে একভাবে করা আছে। এখন আমরা যেটা ফলো করি এটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড, আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। আইএসও বলে দিছে যে 0.5 এর দিয়ে ধরে তুমি কাউন্ট করো। আমার কথা বুঝো না? ওরা একটা সেট করে দেওয়া জিনিস, স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া জিনিস। আমি এটা কেন বলবো, এটার উত্তর আসলে পাওয়া যায় না। কারণ এটা সবাই অনেক সময় বলে না যে ওই যে ইজমা কিয়াস আর ইসলামের প্রশ্ন, যে ইজমা কি হাদিসে কোরআন হাদিস মানে যারা ইসলাম প্র্যাকটিস করে তারা নিশ্চয়ই এটা জানো। ইজমা কিয়াস বলে একটা টার্ম আছে, মানে হাদিস কোরআনে যখন কোনো কিছুর ব্যাখ্যা না পাওয়া যায়, যখন কোনো কিছুর ব্যাখ্যা কোরআন বা হাদিসে না থাকে, তখন যারা ইমাম বা ধরো এই যে বাংলাদেশে ধরো তত্ত্বাবধায়ক সরকার যে আসছিল এবার, এটা কিন্তু বাংলাদেশের সংবিধানে ছিল না, নিশ্চয়ই জানো এটা। শেখ হাসিনা আমলে যে সংবিধান ছিল সেটা কিন্তু কেটে চলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া হয়েছিল। তার মানে কি, দেশ কি অচল হয়ে গেছিল তখন? মানে যখন এই বিষয় ইন্টারনেট যখন আসলো তখন কি ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে, সংবিধানের একটা অনুচ্ছেদ এরকম বলা আছে যে যদি কোনো ক্রাইসিস, ক্লান্তি লগ্নে যদি এরকম অবস্থা এসে দাঁড়ায়, তখন সরকার চাইলে বিচারপতিদের কাছে মত নিতে পারে। বিচারপতিদেরকে জিজ্ঞাসা করতে পারবে যে এই মতটা আবার করণীয়। তখন বিচারপতির একটা মত দিবে। বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আরো 6 জন আর একটা মত দিয়েছিল যে এই অবস্থায় যেহেতু মানে কনস্টিটিউশনে ইন্টারিম গভর্নমেন্ট নাই, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নাই, তাও এই ক্লান্তি লগ্নে চাইলে এরকম একটা সরকার গঠন করা যায়। এটা তারা মতামত দিয়েছে, দেন রাষ্ট্রপতি ওটাকে সরকার বানিয়েছে। বিষয়টা এরকম যে আইএসও ওরা হচ্ছে বসে একটা অর্গানাইজেশন, ওরা বসে একটা সিদ্ধান্তে আসছে যে আমার এই সাইজের পার্টিকেলকে কাউন্ট করলে আমি ক্লিন রুম ক্লাসিফাই করবো। এই কথা কি বুঝতে পারতেছো? এই জন্য আমার ওইটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 0.5 মাইক্রোমিটার। ওকে, আচ্ছা এখানে দেখো এই যে যেগুলো আমি একটু আগে বললাম সেটা কি এখানে চার্ট করে দাও। একই জিনিসটা, কোনো পার্থক্য কিন্তু নাই, জাস্ট খালি একটা নাম দিয়েছে যে কোল্ড স্টোর, কন্ট্রোল স্টোর, নরমাল স্টোর। হ্যাঁ, যেগুলোর নাম দিয়েছে, নামগুলো মনে রাখো। হ্যাঁ, তো মুখস্থ না করে তুমি করবে। আমি লেভেলে পড়াচ্ছি, আমি তো এই জন্য তোমাকে ধরাই দিচ্ছি যে তুমি কোথায় কোথায় মুখস্থ করবা, কিভাবে মুখস্থ করবা। আচ্ছা, এখানে দেখে ভয় পাচ্ছ তো? ভয় পাচ্ছ? আমি বলি আমি যে কথা বলে মুখে বলছি একটু আগে ওইটাই লেখা আছে 20 থেকে 30 মানে এই যে এটা মানে একই জিনিস মানে বহুবার মুখস্থ করতে ওরকম না, আগের সামারিটা মুখস্থ করলেও হয় একই। জি স্যার। ওকে, আচ্ছা এরপর আসো এরিয়া। আমি কোন কোন এরিয়া ভাগ করব, কোন কোন এরিয়া ভাগ করব সেটা মোটামুটি এখানে 5টা এরিয়ার কথা বলা হচ্ছে। একটা প্রোডাকশন এরিয়া, প্যাকেজিং এরিয়া, ওয়্যারহাউস, নিউজিল্যান্ড, আর হচ্ছে জেনারেল এরিয়া। জেনারেল এরিয়া মানে করিডোর, ক্যান্টিন, এরকম আরো অনেক জায়গা আছে, যেগুলোকে আমরা জেনারেল এরিয়া বলতেছি। তোমাকে আরো একটু কষ্ট করতে হবে, এখানে 15টা জোনের কথা আমি বললাম না তোমাকে। টোটাল আমি কয়টা বলছি? 15টা জোনের কথা বলছি। এই 15টা জোন কথা এটা মুখস্থ রাখলে তাহলে আর আগের যে ছক ওইটা পড়লে কোনটা কোথায় বসবে ওইটা দিয়ে এসে বসাইলেই তোমার এই চ্যাপ্টার, এই পুরোটা চ্যাপ্টার করা হবে। কি বললাম? এই 15টা জোন এবং আগের সামারি, এটা যদি তুমি মুখস্থ করো তাহলে এই চ্যাপ্টারের পড়া আসলে এই চ্যাপ্টার আর পড়া হবে। কিরকম জিনিসটা একটু খেয়াল করে দেখো। টোটাল 15টা জোন আছে, এখানে দেখো নাম্বারিং এর ক্ষেত্রে দেখো খেয়াল করো 15টা 3টা লাইনে দেওয়া আছে, মানে 5টা করে আছে, তাই তো? প্রথমে 5টা আছে কিন্তু
প্রথমে 1 2 3 4 এখানে 5 না এটা বাদ দাও 1 2 3 4 তারপর 5 আছে 5 6 7 8 9 10 11 12 13 আর লাস্টে এখানে আসছে 15 কেন এটা 15 আসছে একটু পরে এটা বুঝতে পারবে খেয়াল করো আমার জোটগুলোর নাম খেয়াল করো প্রথম চারটাকে আমরা বলবো স্টেরাইল জোট কি বলবো স্টেরাইল হোয়াট ইজ স্টেরাইল স্টেরাইল কোনো জীবাণু থাকবে না মাইক্রোবায়োম থাকবে না এবং এটা দেখেন কোন পার্টটাকে স্টেরাইল প্যারেন্টাল প্রোডাক্ট তোমরা প্যারেন্টাল প্রোডাক্ট নিশ্চয়ই টেকনোলজিতে পড়তেছো সো প্যারেন্টাল প্রোডাক্ট প্রিপারেশন করতে গেলে আমার ওইখানে স্টেরিলিটিটা মেইনটেইন করতে হয় এখন কথা হচ্ছে প্যারেন্টাল প্রোডাক্টগুলোকে আমরা স্টেরাইল করতে পারি বিভিন্ন উপায়ে স্টেরিলাইজেশনের অনেকগুলো টেকনিক আছে ওয়াশিং ড্রাই হিট রেডিয়েশন ফিল্ট্রেশন অনেকগুলো টেকনিক আছে এরকম করতে পারি তো হিট স্টেরিলাইজেশন মেইনলি ইন্ডাস্ট্রিতে দুইটা ফলো করা হয় অনেকগুলাই আছে ফলো করা হয় দুইটা একটা হচ্ছে হিট একটা হচ্ছে ফিল্ট্রেশন একটা হিট আর একটা ফিল্ট্রেশন কাদের ক্ষেত্রে আমরা হিট দিয়ে স্টেরিলাইজেশন করব আর কাদের ক্ষেত্রে আমরা ফিল্ট্রেশন দিয়ে স্টেরিলাইজেশন করব মানে যারা হিটে নষ্ট হয়ে যাবে তাদেরকে তুমি হিট দিয়ে স্টেরিলাইজেশন করতে পারো না খুবই স্বাভাবিক সো তাদেরকে স্টেরিলাইজেশন করার ওয়ে হচ্ছে ফিল্ট্রেশন তাই তো এখন তুমি চিন্তা করে দেখো তুমি প্যারেন্টাল প্রোডাক্ট কতটুকু পড়ছো আমি জানি না ওই প্যারেন্টাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেসটা ওটা যদি তুমি মাথায় নিয়ে আসো যে প্রথমে হচ্ছে যে ইনজেক্টেবল সলিউশনটা আমরা মানে প্যারেন্টাল প্রোডাক্ট হিসেবে দেই আগে সেই সলিউশনটা বানানো হয় আমি তোমাকে একটু মানে প্যারেন্টাল প্রোডাক্টটাও পরে সুবিধা হবে তোমাকে প্রথমে হচ্ছে সলিউশনটা বানাতে হবে সলিউশন বানাতে তো তোমার র ম্যাটেরিয়াল লাগে কি এক্সিপিয়েন্ট লাগে কি লাগে ওটা আমি বলবো এটা এক্সিপিয়েন্ট তুমি নিয়ে আসছো ডিসপেন্স করে নিয়ে আসছো নিয়ে ওটাকে দিয়ে তুমি আগে সলিউশন বানাইছো এখন ওই সলিউশনটা এবার চিন্তা করো সলিউশন বানানো পর্যন্ত সেম এরপরে দুইটা প্রসেস আলাদা তুমি কি হিটে স্টেরিলাইজেশন করবা নাকি ফিল্ট্রেশনে করবা যদি তুমি হিটে করো খেয়াল করো যদি তুমি হিট দিয়ে করো তাহলে আগে সলিউশনটা বোতলের মধ্যে ফিল আপ করতে হয় ফিল আপ করার পরে বোতলের মুখ সিল করতে হয় সিলিং বলে প্রসেসগুলোর নাম সিল করার পরে এটাকে হিটে দিতে হয় স্টেরিলাইজেশন করার জন্য এবং এটাকে এন্ড স্টেজ স্টেরিলাইজেশন বলি আমরা যে স্টেরিলাইজেশনটা হয় শেষ ধাপে এটা বলা হয় এন্ড স্টেজ স্টেরিলাইজেশন এটা গেল একটা প্রসেস খেয়াল করো আর যদি আমি ফিল্ট্রেশন দিয়ে করি তাহলে খেয়াল করো তো তাহলে ফিল্ট্রেশন দিয়ে যদি আমি করি সলিউশন বানাইছি আমি এরপরে সরাসরি আমি কি করব ফিল্ট্রেশনের মাধ্যমে আমি বোতলগুলো ফিল করব প্যাকেট যেগুলো করার পরে আমি সাথে সাথে তাকে সিল করব সিল করলে কিন্তু আমার কাজ শেষ তাহলে খেয়াল করে দেখো দুইটা প্রসেসের মধ্যে বেসিক ডিফারেন্সটা চিন্তা করো তুমি যখন হিট দিয়ে স্টেরিলাইজেশন করছো হিটটা ছিল লাস্ট স্টেপে সো তোমার ফিলিং এ যদি কোনো মাইক্রো অর্গানিজম ওটার মধ্যে ঢুকেও যায় সেটা হিটিং এ গিয়ে মরে নাকি বাট যেটাকে তুমি ফিলিং করে হচ্ছে এই ফিল্ট্রেশন করে তুমি ফিলিং করছো তারপর সিল করছো সেখানে কি মাইক্রোওয়েভ যাওয়ার বিন্দুমাত্র চান্স আছে না তার মানে তুমি যখন ফিল্ট্রেশনের মাধ্যমে স্টেরিলাইজেশন করবা যে জায়গাটাতে ফিল করবা মানে যে ইন্ডাস্ট্রির যে এরিয়াতে সেই এরিয়াটাকে হইতে হবে হাই ক্লাস বা হিটের ক্ষেত্রে ওটা হাই ক্লাস না হলেও চলবে কারণ তুমি তো হিট একবার দিচ্ছ লাস্টে তো দিচ্ছ আপনারা কি বুঝতে পারতেছো এই জন্য ফিল্ট্রেশনের মাধ্যমে যে ফিলিংটা করা হয় যে কন্ডিশনে এটাকে বলা হয় অ্যাসেপ্টিক কি বলে অ্যাসেপ্টিক ফিলিং দেখো আমার প্রথম পয়েন্টটার নাম হচ্ছে অ্যাসেপ্টিক ফিলিং মানে আমার কন্ডিশনটা এমন মানে আমি এমন রুমে বোতলগুলা ফিল করব যেই রুমের মধ্যে আবার কোনো ধরনের মাইক্রো অর্গানিজম নাই মানে একদম হাই ক্লাসের রুম আমার ওটা মেইনটেইন করতে হবে সে ফর एग्जांपल এই রুমটা যদি আমার ফিলিং এর রুম হয় এই দরজা দিয়ে আমার এন্ট্রি এবং তোমরা নিশ্চয়ই এয়ার লকের নাম শুনছো এয়ার লক ডোর নাম শুনছো যে একটা দরজা আমি বলে তোমাদেরকে বলছিলাম যে দুইটা ডোর থাকে এবং একটা বন্ধ না হলে আরেকটা খুলে এরকম সো এয়ার লক ধরো এখানে এয়ার লক দেওয়া থাকবে এই রুমটাকে আমি দুইটা ভাগে দুইটা পার্টিশন দিয়ে ভাগ করব এখন পার্টিশনটা আমি কিসের পার্টিশন দিব নো সে ফর एग्जांपल ধরো এই বরাবর একটা লম্বা লম্বি হচ্ছে আমি একটা পর্দা দিয়ে দেবো কি টাইপের পর্দা ট্রান্সপারেন্ট পলিথিনের পর্দা ওই যে শক্ত কিছু পলিথিন সিনেমাতে তোমরা দেখো মনে হয় মুভিতে দেখা যায় যে ধরো একটা ভিলেন হচ্ছে কি পুলিশ বা কাউকে নিয়ে এসে হচ্ছে মারতেছে ওরকম একটা আলাদা জায়গায় নিয়ে তারপরে হচ্ছে করে ওদের একটু সেপারেট রাখার জন্য তো ওইরকম একটা পর্দা দিয়ে আমি সেপারেট করলাম তাহলে এই জোনটা ধরো আমি এটাকে সেপারেট করে দিচ্ছি না এই জোনটাকে আমি বলবো অ্যাসেপ্টিক ফিলিং আবার ফিলিং মেশিনটা এখানে থাকবে
তার মানে তোমার যে কন্টেইনার গুলো আছে, যে কন্টেইনারে প্যারেন্টাল প্রোডাক্ট ফিল করা হয়, সেই কন্টেইনার গুলো কিন্তু স্টেরিলাইজ হতে হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো। কন্টেইনার গুলো কিন্তু স্টেরিলাইজ হতে হয়। তাহলে সেই স্টেরিলাইজ কন্টেইনার আমি এখানে রাখবো, সেই কন্টেইনারটা হচ্ছে যাবে, সলিউশন এসে ফিল হবে, তাহলে এই এনভায়রনমেন্টটা কি রকম কোয়ালিটির হতে হবে চিন্তা করো। সো এইটাকে আমি বলতেছি হচ্ছে অ্যাসেপ্টিক ফিলিং, আবার এটা পর্দা, আর এইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড অফ এই জোন, এই জোনের ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে 2 নম্বর। জিনিসটাকে বুঝতে পারতেছো? তাহলে আমি প্রথম জোনটাকে আমি বলতেছি কি অ্যাসেপ্টিক ফিলিং, সেকেন্ড জোনটাকে আমি বলতেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ ওই অ্যাসেপ্টিক ফিলিং বা ব্যাকগ্রাউন্ড অফ এ। কথা কি বুঝতে পারতেছো? এরপর থার্ড যেটা সেটা হচ্ছে সলিউশন প্রিপারেশন, মানে যেটা তুমি ফিল করছো এটা যেখান থেকে প্রিপেয়ার করে আনছো, এটা হচ্ছে আমার জোন 3 বা হচ্ছে এই 3 নাম্বার জোন। আর 4 নম্বরে আছে হচ্ছে ম্যাটেরিয়াল গুলো তুমি যেখান থেকে নিয়ে এসেছো, ডিসটেন্স। তাহলে স্টেরাইলের 4টা জোন ক্লিয়ার হয়ে গেল। একটা অ্যাসেপ্টিক ফিলিং, ব্যাকগ্রাউন্ড অফ অ্যাসেপ্টিক ফিলিং, সলিউশন প্রিপারেশন, আর একটা হচ্ছে ডিসটেন্স। ক্লিয়ার? এরপর আসো, এগুলো গেল স্টেরাইল প্রথম 4টা। পরের 1 2 3 4 5 6, পরের 6টা হচ্ছে নন স্টেরাইল। নন স্টেরাইল পরের 6টা কি কি আছে এখানে দেখো। প্রথমে আছে হাইগ্রোস্কোপিক ট্যাবলেট। একটু খেয়াল করো, হাইগ্রোস্কোপিক ট্যাবলেট, যে ট্যাবলেটগুলো ময়েশ্চার শোষণ করতে পারে, যারা হাইগ্রোস্কোপিক ট্যাবলেট। ক্যাপসুল, পাউডার ফর সিরাপ, নরমাল ট্যাবলেট। এরপরে লিকুইড, মানে সিরাপ কি বলে, সিরাপ সাসপেনশন যেগুলো আমরা বানাই সেটা। আর 10 নম্বর আছে হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। 10 নম্বর আছে হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। প্যাকেজিং তো 3 রকম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কোন প্যাকেজিংটা বেশি সেনসিটিভ? প্রাইমারি প্যাকেজিং, কারণ এটা ডাইরেক্ট প্রোডাক্টের কন্টাক্টে থাকে। বাকি গুলো আবার ডাইরেক্ট প্রোডাক্টের কন্টাক্টে নাই, সো ওগুলো আবার কি হলো না হলো আবার মাথা ব্যথা হয়। আমার মাথা ব্যথা হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। তাহলে নন স্টেরাইল প্রোডাক্টের ক্যাটাগরিতে পড়বে হচ্ছে আবার 6 নাম্বার থেকে 5 নাম্বার থেকে শুরু করে নিয়ে 10 নাম্বার পর্যন্ত। মাইক্রোস্কোপিক ট্যাবলেট, ক্যাপসুল, তারপর হচ্ছে পাউডার ফর সিরাপ, নরমাল ট্যাবলেট, লিকুইড, আর হচ্ছে প্রাইমারি প্যাকেজিং। এরপর সেকেন্ডারি প্যাকেজিং ও একটাই ক্যাটাগরি, ওখানে অন্য কিছু না, সেকেন্ডারি বা টারশিয়ারি যেটা বলি এটা। আর লাস্ট অফ অল থাকে হচ্ছে ওই যে 3টা স্টোর, মানে ওয়্যারহাউসে চলে আসছে এখানে। 3টা স্টোরের মধ্যে ফুল স্টোর, কন্ট্রোল স্টোর, এটা দেখেছিলাম না। আমি বলো তো টেম্পারেচার যদি বসাও, তুমি কত বসাও? এখানে 2 থেকে 8, এখানে 20 থেকে 25, যেখানে বসাবো তুমি এমবিএ। জিনিসটা বুঝো না? আর 15 নাম্বার উপর আবার থাকতেছে হচ্ছে কিউসি। কিউসি ল্যাবটা আসলে কোনটা? 12 থেকে 14 হচ্ছে, এটা হচ্ছে তোমার স্টোর রুম, মিন্স ওয়্যারহাউস। ওয়্যারহাউস আমি তোমাদেরকে প্রথম দিন বলছিলাম গ্রিড ট্যাগ, ইয়েলো ট্যাগ পড়াইছিলাম, মনে করে দেখো। সো এখানে হচ্ছে আমাকে হচ্ছে মানে কিছু প্রোডাক্ট ম্যাটেরিয়াল এমন আছে যেগুলোকে ফ্রিজে প্রিজার্ভ করতে হয়, তাই না? কিছু কিছু ম্যাটেরিয়াল এমন আছে আবার মানে টেম্পারেচার লো করে প্রিজার্ভ করতে হয়। এইজন্য ওই এরিয়াটাকে বলা হয় হচ্ছে কুল স্টোর, যেটা টেম্পারেচার থাকে 2 থেকে 8, যেটা একটু আগে দেখা আসলাম। আর বাকি কিছু আছে নরমাল স্টোর, মানে নরমাল এসিও আছে ওইখানে 20 থেকে 25। আর একটা আছে প্লেট, যেটা ওপেন খালি। তোমরা ইনপ্লেট ট্রেনিং যখন করতে যাবা এই জিনিসগুলোর সাথে মিলাবা, দেখবা তখন সব আরো মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা জোন চোখের সামনে ভাসবে, আমাদের দেখবা একটা পরে আসলো এর সাথে মিলতেছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে যে আমরা 3টা চার্ট করলাম যে এক তো এক হবে, হ্যাঁ ওইটাই সেটা, ওইটাই তাহলে নরমাল স্টোর যেটা এমবিএন, নরমাল যেটা সেটা হচ্ছে এমবিএন। তাহলে আমরা মোটামুটি 15টা জোন আমাদের মাথায় আছে কিনা খেয়াল করে দেখো। প্রথমে এবার যদি 15টা তো একবার মনে রাখা থাকবে না, এই জন্য ভেঙে ভেঙে বললাম। তুমি স্টেরাইলের 4টা মনে রাখবা, নন স্টেরাইলের হচ্ছে 6টা 10টা, আর নরমাল হচ্ছে প্যাকেজ, সেকেন্ডারি প্যাকেজের জন্য একটা আছে, আর নরমাল আছে হচ্ছে। ওকে, এবার আসলে যে কথাগুলো আমি তোমাদের বললাম এটা হচ্ছে এখানে তোমার বলা আছে। যেমন ধরে যেখানে স্টেরাইলের কথা বলা আছে, স্টেরাইল কি জিনিস সেটা বলা আছে, এক্সাম্পল একটা দেওয়া আছে। স্টেরাইলের 4টা গ্রেডিং এর কথা আমি বলছিলাম, তাই না? এ বি সি ডি। এ কোথায়, বি কোথায়, সি কোথায়, ডি কোথায়, বুঝা গেছে এটা? এবং কোনটা কি সেই ব্যাখ্যাটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, এটা আমরা বলছিলাম একটু আগে। এখানে হচ্ছে তোমার যে ইয়া দেওয়া আছে, এই তুমি আস্তে আস্তে এটা হচ্ছে ওই যে ইয়ে কি বলে এটা, আমরা ইয়া করেছিলাম লেআউট। ঠিক একটা লেআউট দেওয়া আছে, যে মোটামুটি এরকম হয় ইন্ডাস্ট্রিগুলোতে। ডিসপেন্সিংকে আলাদা, সবগুলো তো আলাদা জোন বলতেছিলাম আমি, তাই না? অ্যাসেপ্টিক ফিলিং, এই দেখো অ্যাসেপ্টিক ফিলিং এর মধ্যে এই রুমের মধ্যেই
যে জায়গাটা ফিল হচ্ছে এটাকে আমরা বলতেছি যে ব্যাকগ্রাউন্ড মানে ওই রুমের মধ্যে আরেকটা পার্ট ব্যাকগ্রাউন্ড মানে তুমি হয়তো রোম্যান্টিক মানে ওই সলিউশনটা নিয়ে এসে হয়তো কিছুক্ষণ এখানে রাখবা তারপর তুমি ওখানে নিয়ে যাও বুঝলে ওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড বলছিলাম ওকে সলিউশন কে যে ডিসপেন্সিং এগুলাতে মেজার করা হয় সলিউশন কিভাবে প্রিপেয়ার করা হয় ছবি দিয়ে জিনিসটা বোঝানো আছে নন স্টেরাইলের ক্ষেত্রে আমার জোন ছিল এ বি সি ডি গেছে তাহলে এবার আসবে ই ওই যে 5 থেকে 10 পর্যন্ত জোন হবে ই এই যে জোন গ্রেড হচ্ছে ই এখানে যে হাইড্রোস্কোপিক ট্যাবলেট ছিল ক্যাপসুল ছিল পাউডার সিরাপ ছিল ট্যাবলেট ছিল ওটা আমরা একই জিনিস তোমার ওই চকটা যদি মাথায় থাকে পুরোটা যে জায়গা জুড়ে তুমি শুধু এই একটা জিনিসই খাও এগুলো করা লাগবে না মানে এগুলো মুখস্থ করা লাগবে প্রাইমারি প্যাকেজিং জোন গ্রেড ই হাইড্রোস্কোপিক ট্যাবলেট এগুলো আবারও দেওয়া আছে প্রাইমারি প্যাকেজিং জোন গ্রেড ই এটাও বলবো আমি একটু আগে সেকেন্ডারি প্যাকেজিং এ এফ একটাই মাত্র এফ এটা সেকেন্ডারিতে এই একটাই এফ গ্রেড আর বাদ বাকি যা থাকবে সব হচ্ছে জি এটা কিউসি ল্যাব মানে সব তারপরে ক্যান্টিন মানে নরমাল স্পেস যেগুলো সেগুলো থাকবে হচ্ছে কোন গ্রেডের মধ্যে জি গ্রেডের ওয়ার হাউসে আমরা যে বলছিলাম কোল্ড স্টোরে আমি কাদেরকে রাখবো যারা থার্মো লেভেলটা তাই না তাদেরকে আমাকে কোল্ড স্টোরে রাখতে হবে কন্ট্রোল লিকুইডে যতগুলো এপি আছে তত এসিপি আছে সবগুলো আমার 20 থেকে 25 এর মধ্যে রাখতে হবে আর নরমাল স্টোরে আমি কি রাখতে পারি সলভেন্ট কারণ সলভেন্টের জন্য আমার কোনো আলাদা টেম্পারেচার লাগে না আসলে আবার আসো সামারি অফ ডিফারেন্ট এরিয়াস এই পুরো এরিয়াটাকে আবার যদি আমি সামারি করি সংক্ষেপে তাহলে দাঁড়ায় হচ্ছে এ বি সি ডি 1 2 3 4 ওই চারটা 5 6 7 8 9 10 এটা হচ্ছে ই 11 হচ্ছে এফ 12 13 হচ্ছে 14 বুঝা গেল গ্রেড জোন এই যে মোটামুটি ইউ গাইডলাইন টু জিএমপি কেন জিএমপি এর যেটা আমি আপনাকে বলতেছিলাম তারা মোটামুটি সবগুলোকে কম্বাইন করে একটা জোন এখানে বানানো আছে জোনের সামারিটা কিরকম এ থেকে ডি হচ্ছে স্টেরাইলের জন্য ই হচ্ছে নন স্টেরাইলের জন্য এফ হচ্ছে সেকেন্ডারি প্যাকেজিং এর জন্য আর সি হচ্ছে বাকি যারা থাকে তাই না এখানে একটা আসো এই প্রত্যেকটা হেডলাইনে একটা করে কোশ্চেন দেবে এই হেডলাইন হেডলাইন গুলো এবার আমি যদি তোমাকে বলি যে বিভিন্ন জোনের টেকনিক্যাল ডিটেইলস গুলো লিখ তাহলে তো একটা কোশ্চেন কথা বুঝছো না বা আমি যদি তোমাকে বলি যে একটা সামারি লিখ তুমি জোনগুলোর একটা সামারি লিখ এদের তোমাকে কেন বারবার করে বলতেছি তোমাকে 15টা জোন প্লাস 15টা জোনের বিভিন্ন কন্ডিশন একদম লাস্টে একটাই সামারি দেওয়া আছে একটা চার্ট একটা চার্ট ওটা বললো আজকে সামনে স্যার মার্কেট প্রাইস থাকে এটা ওইটা এটাও তাহলে আমি পুরোটা দিই নেই আকর্ষণে দিই তো ওই জন্য মাত্র হয় আর যদি পুরোটা আসে তাহলে 5 মার্ক দিতেও পারি কিন্তু পুরোটা দিই নেই যদি দিই তাহলে 5 মার্ক দিতেও পারি খেয়াল করো এখানে একটা জিনিস দেখো টেকনিক্যাল ডিটেইলস বলতে বোঝাচ্ছে পার্টিকেল কাউন্টটা আর হচ্ছে রিঅ্যাকশনস কিরকম এ জোন এ তে কত থাকে প্লাস বি তে 100 এর ভিতরে কি রুমের মধ্যে ছিল মনে আছে না এর ভিতরে কি রুমের মধ্যে ছিল সো এসএমপি কার ওই ব্যাকগ্রাউন্ড সো দুইটাই হবে কি প্লাস 100 সি 10000 বি 1 আর বাদ বাকিগুলো ওই 1 লাখ বা হচ্ছে মোটামুটি যেমন দেখো সেকেন্ডারি প্যাকেজিং এর ক্ষেত্রে বলা হচ্ছে অপটিক্যালি মানে খালি চোখে যেতে তোমার অপটিক্যালি ক্লিন মানে বুঝতে পারছো না চোখে দেখে মনে হবে ক্লিন তাই লিখো আর এটা হচ্ছে ওই যে সিএনসি মানে টিম নট ক্লাসিফাইড জেনারেলি আপনি কোনো রকম জ্ঞান নেই এর চেয়ে ভিডিওটা একটু বলে রাখো একটাই হচ্ছে 40 আর বাকি তিনটা 20 আর নরমাল যেগুলো এটা হচ্ছে 6 দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি 5 এটা হচ্ছে মানে 5 দিয়ে হিসাব করি কথা কি বুঝতে পারতেছো শুধু প্যারেন্টালের চারটার প্রথমটা হলো 40 বাকি তিনটা 20 আর এরপরে গুলো হচ্ছে 5 স্যার যে প্রসেসের এই কলটা লাগবে হ্যাঁ হ্যাঁ প্রসেসের এই কলটা লাগবে বুঝলেন প্রসেসের কলটা কেমন লাগবে লাগে তো এটা তো বলাই আছে এটা তো এটাই বললাম এ কোথায় বি কোথায় এটা তো আমি আবার তোমরা বলতে বলতে তোমাদের মুখস্থই হয়ে যাওয়ার কথা যতবার আমি বলছি তাই না
মানে স্টেরাইলের 4টা, নন স্টেরাইলের 6টা। এটা তো আমি বারবার করে কেন বলতেছি যাতে এটা শুনে শুনে তোমাদের মুখস্থ হয়ে যায় এখানে। কথা বুঝতে পারছো? আমার পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে এটা। আচ্ছা আমি এখানে 5 লিখছি না 6 লিখছি? 5 লিখবা, 5 আছে সামনে, 6 না, 5 লিখবা। ওই জিনিসটাই না আবার দিছে না? ওই জিনিসটাই না এটা দেখো তো কোনো পার্থক্য আছে এটার মধ্যে? এবার খালি এ বি সি ডি এই গ্রেড গুলো এখানে অ্যাড করে দিছি। জোন গ্রেড। প্রথম ছকে তুমি শুধু নাম গুলো পড়ছিলা, শুধু নাম পড়ছিলা। এবার দেখো এটা এ গ্রেড, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি। জাস্ট গ্রেড ট্যাগ করে দিছি। এখন আমি যখন টেম্পারেচার পড়াবো দেখবা প্রত্যেকটা ঘরে ঘরে টেম্পারেচার বসায় দেওয়া আছে। যখন আমি হিউমিডিটি পড়াবো প্রত্যেকটা ঘরে হিউমিডিটি দেওয়া আছে। যখন এয়ার চেঞ্জ করাবো প্রত্যেকটাতে এয়ার চেঞ্জ দেওয়া আছে। এজন্য আমি কি করব সব শেষে গিয়ে আমি একসাথে পড়াবো। একটাই পড়াবো, এই 15টার মধ্যে একটা ইয়ে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? ওইটার এর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য না। একটা হচ্ছে তোমার বক্স করে দেওয়া, একটা টেবিল করে দেওয়া, এই না? আর কোনো পার্থক্য আছে? আগেরটার এটার মধ্যে পার্থক্য কি? এইটা আর এটার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য না। লাল কালি আর কালো কালি যেটা সুবিধা হয় সেটাই আনসার করা সুবিধা হয়। কিভাবে কমাবা? তুমি 15টা আইটেম রাখো, তুমি যদি যেভাবে পারো তুমি 15টা আইটেম রাখো তাহলেই হবে, অসুবিধা নেই। তুমি এই কি বলে এইভাবে দাও আর উপরে নিচে দাও, যাই দাও তোমার 15টা আইটেম থাকো তাহলেই হবে। ওকে এবার দেখো, এই দেখো লেভেল অফ কন্ট্রোল অনলি টেম্পারেচার দিয়ে দেখানো আছে। আমি এটা নিশ্চয়ই এখন আর দেখাবো না। এই ছকে দেখো শুধু টেম্পারেচার বসানো আছে, শুধু টেম্পারেচার বসানো আছে, দেখছো? শুধু টেম্পারেচার। পরেরটাতে কি রিলেটিভ হিউমিডিটি বসানো আছে। এই দেখো শুধু হিউমিডিটি বসানো আছে, শুধু হিউমিডিটি। একটা জিনিস এখানে মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই ওয়ার্ডটা। বাকিগুলো বোঝাই যায়, সবই দেখো ভ্যালু অন এন্ড এভারেজ সেম। তোমার স্টেরাইলের সব আছে। তারপরে দেখো নন স্টেরাইলের ক্ষেত্রে লো 45, এই দিকে এসে মোটামুটি একটু বাড়ছে। এগুলোর তো কোনো হিসাব নাই ততটা। এই জায়গাটা খালি গুরুত্বপূর্ণ কেন? হাইড্রোস্কোপিক ট্যাবলেট যদি হয় সেখানে ময়েশ্চার কোনোভাবেও 30 এর উপরে দেওয়া না। এইটা হচ্ছে এই পয়েন্ট। বাকিগুলো তুমি 45 60 45 60 করে দিলে হয়ে যাচ্ছে। ডাস্টের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি বলছিলাম মোটামুটি তিনটাই। এ থেকে ডি স্টেরাইল, ওই যে এটা তো একটু আগে দেখাই আসলাম, ওই টেকনিক্যাল ডিটেইলস এর মধ্যে ছিল 100 100 10000 1 লাখ, বাকি সব 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ আর বাকিগুলো 3 লাখ ওই তিনটা। দেখছো তুমি তো বলো প্রথম যে আমরা তিনটা সামারি বলছিলাম এগুলাই ঘুরে ঘুরে আসতেছে না। এইভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি ওই যে তোমার পুরো সব প্রশ্ন থাকলে তাহলে তুমি এখানে বলতে পারো ডাস্ট পার্টিকেল লিমিট ফর অ্যাসেপ্টিক এরিয়া। অ্যাসেপ্টিক মানে বলছো এই যে 100 অ্যাসেপ্টিক ছিল 100, তাই না? এয়ার চেঞ্জের ক্ষেত্রে মরে যেতে হবে 20 40 20 আসছে 5 বলা না সেটা বলে রাখার জন্য। প্যারাটারালের অ্যাসেপ্টিক ছিল 40 আর বাকিগুলো হলো 20 আর বাকি সবই 5, বাকি সবই 5। এয়ার চেঞ্জ একটু এখানে আরেকটা ছোট একটা ম্যাপ আছে, এখানে একটা ম্যাপ আমরা চ্যাপ্টার 2 এ একবার একটু বের করছিলাম, আজকে আরেকটা ম্যাপ। এয়ার চেঞ্জ ক্যালকুলেশন কিভাবে করা যায়? খুবই সিম্পল একটা ফর্মুলা, এর থেকে সহজ অঙ্কই হয় না। এয়ার চেঞ্জের ইউনিটটা কি বলছিলাম আমি একটু আগে? পার আওয়ার। এয়ার চেঞ্জের ইউনিটটা বলছিলাম আমি পার আওয়ার। তার মানে একটা রুমের মধ্যে কি পরিমাণ বাতাস ঢুকে বা বের হয় এটা তো আমার একটা হিসাব আছে, তাই না? ওই ভ্যালুটা আমার লাগবে কত ভলিউমের বাতাস রুমের মধ্যে আসতেছে বা যাইতেছে, দেখো একটা হয় ইনলেট এয়ার অথবা আউটলেট। আমরা নরমালি ইনলেট এয়ার দিয়ে ক্যালকুলেট করি বেশি। তাহলে রুমের মধ্যে কি পরিমাণ বাতাস ঢুকতেছে এটার উপর ইউনিট কি হবে? ভলিউমের ইউনিট হবে না, কিউবিক ফুট দিয়ে হবে ডিভাইডেড বাই ওই রুমের। কি বললাম? একটা রুমের মধ্যে কি পরিমাণ বাতাস আসতেছে ডিভাইডেড বাই ওই রুমের ভলিউম কত, এটা দিয়েই বের করা যায় হচ্ছে ওই রুমের এয়ার। কথা বোঝা গেল? এয়ার চেঞ্জ পার আওয়ার ইকুয়াল টু ইনলেট অর আউটলেট এয়ার ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ দা রুম। বলতে থাকবে কথাটা যে একটা রুমের মধ্যে কি পরিমাণ বাতাস ঢুকতেছে ডিভাইডেড বাই ওই রুমের ভলিউম কত। এটা হচ্ছে মানে সহজ
এটা ইউনিট পার আওয়ার, আগে থেকে আমি বলতেছি এটা ইউনিট পার আওয়ার। ভলিউম বাই ভলিউম ঠিক আছে, কিন্তু এটা প্রতি ঘন্টা হিসাবটা হবে প্রতি ঘন্টায়। মানে ইনলেট এয়ার এত পার আওয়ার, আমার কথা বুঝো না? ইনলেট এয়ার মনে করো মানে 1 লক্ষ ঘনফুট, এটা পার আওয়ারের হিসাব। এই জন্য পার আওয়ারটা থেকে গেছে। রুমের ভলিউম তো ঘনফুটে যাচ্ছে, তাহলে ঘনফুট কাটা পার আওয়ারটা থেকে গেল, বুঝো না? দেখো এখানে একটা অঙ্ক এখানে একটা আছে, ভলিউম অফ এ প্যাকিং রুম ইজ 1000 কিউবিক ফুট। সিএফ মানে হচ্ছে কিউবিক ফুট, ঘনফুট। ফুট আর ফিট দিছে, হ্যাঁ ফুট আর ফিট, ফুট আর ফিট। ক্যালকুলেট এয়ার চেঞ্জ পার আওয়ার ইফ ইনলেট এয়ার ইজ 10000 কিউবিক, তাই না? ইনলেট এয়ার বাতাস ওই রুমে ঢুকতেছে 10000 ঘনফুট, আর ওই রুমের ভলিউম হচ্ছে 1000 ঘনফুট, তাহলে এয়ার চেঞ্জ কত? 10 হবে, এটা বুঝো, 10 হবে, কথা বুঝো না? এইবার একটু জটিল চিন্তা তো আমাদেরকে করতেই হয়, সবসময় একেবারে সহজ হবে বিষয়টা এরকম কিছুটা জটিল। সেটা কি? এখানে একটা চার্ট দেওয়া আছে। আমরা যেমন ওই সেকেন্ড চ্যাপ্টারটাতেও অঙ্ক করার সময় কিছু চার্ট বলছিলাম, ম্যাক্সিমাম ময়েশ্চারের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে এত ডিগ্রিতে এত থাকতে পারে, এত ডিগ্রিতে এত থাকতে পারে। এখানেও একটা জিনিস এরকম আছে, সেটা হচ্ছে এই কলামটা একটু খেয়াল করো, এইটা CFM পার পার্সন। CFM এর ফুল ফর্মটা লিখে রাখো। CFM মানে হচ্ছে কিউবিক ফুট পার মিটার। কি বললাম? কিউবিক ফুট পার মিটার, CFM, কিউবিক ফুট পার মিটার, আর পার পার্সন। দ্যাট মিন্স এটা দ্বারা বোঝাচ্ছে একজন লোকের জন্য কমফোর্টেবল, যদি আমি কমফোর্টেবলি চিন্তা করি, একজন লোকের জন্য কমফোর্টেবল এয়ারের ইনলেট লাগবে হচ্ছে কত নম্বর 20, মানে 20 ঘনফুট প্রতি মিনিটে যদি এক রুমের মধ্যে বাতাস আসে, তাহলে ওইটা একজন লোকের জন্য কমফোর্টেবল, একজন লোকের জন্য। বুঝছো জিনিসটা? আবার খেয়াল করো, যেমন এখানে কতগুলো এরিয়া দেওয়া আছে, ডাইনিং রুম, ক্যাফেটেরিয়া, বার, তারপরে কিচেন, অফিসের ক্ষেত্রে কিছু অফিস স্পেস, কনফারেন্স রুম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা আছে। আমি যে কোনো একটা ধরি, ধরো তুমি ডাইনিং রুমের কথা চিন্তা করো। ডাইনিং রুমে কত অকুপেন্সি আছে? এটা অকুপেন্সিটা দরকার নেই, কারণ 70-80 এটা জায়গা মানে আয়তন অনুযায়ী ভিড় করতে পারে, এটা বাদ। তুমি এইখানে আসো যে একটা ডাইনিং রুমে যদি একজন লোকের কথা আমি চিন্তা করি, ওই একজন লোকের জন্য সুইটেবল মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যদি ওই রুমে প্রতি মিনিটে 20 ঘনফুট বাতাস তুমি এন্ট্রি দিতে পারো। এখন বুঝছো জিনিসটা? একজন ব্যক্তির জন্য কমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য কতটুকু বাতাস লাগবে? 20। ওই যে কিউবিক ফুট পার মিনিট পার পার্সন, প্রতি লোকের জন্য প্রতি মিনিটে 20 ঘনফুট। ক্লিয়ার? পার মিনিট, পার মিনিট বলছিলাম, পার মিনিট। অঙ্কটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে অঙ্কটা দেখো তাহলে মানে বুঝতে পারো। আবার এয়ার চেঞ্জের ইউনিট কিসে হয়? পার আওয়ারে, তাই তো? তোমাকে বলা হচ্ছে একটা রুমে 5 জন লোক কাজ করতেছে, একটা রুমে 5 জন লোক কাজ করতেছে। রুমের ভলিউম বলা আছে কত? 10,000 কিউবিক রুমের ভলিউম। আমরা জানি রুমের এয়ার চেঞ্জ ক্যালকুলেট করার জন্য রুমের ভলিউম লাগে। আবার বের করতে হবে এইটা, তাই তো? রুমের ভলিউম আবার দেওয়া আছে, এটা বের করা লাগে। রুমের লোক আছে কয়জন? 5 জন। আমরা হিসাব কি জানি? একজন লোকের 1 মিনিটে 20 ঘনফুট বাতাস লাগে, মনে করে চিন্তা করো। একজন লোকের 1 মিনিটে 20 ঘনফুট বাতাস লাগে, তাহলে একজন লোকের 1 ঘন্টায় কতটুকু বাতাস লাগে? আমার তো হিসাব করতে হবে কি পার আওয়ারে, এই জন্য আমি সেটা গেলাম। আমার তো দেওয়া ছিল মিনিটে একটা CFM পার পার্সন ছিল, তাই না? ওটা ছিল পার মিনিট, আমাকে হিসাব করতে হবে পার আওয়ার। তাহলে 1 মিনিটে যদি আমার 20 ঘনফুটের বাতাস প্রয়োজন হয়, তাহলে 1 ঘন্টায় আমার বাতাস লাগবে কত? 60 দিয়ে গুণ করতে হবে না? এয়ার চেঞ্জ ফর 1 পারসন পার মিনিট 20 তাই তো? এয়ার চেঞ্জ ফর 1 পারসন পার আওয়ার, তাহলে 60 দিয়ে গুণ। এবার আমার লোক ছিল কত? 5 জন। তাহলে তুমি কি 5 জন লোকের জন্য আবার 5 দিয়ে গুণ করবে না? তার মানে তোমার টোটাল ইনলেট এয়ারের ভলিউম কত হলো?
6। এবার তোমার রুমের মূল্য কত? 1000। তাহলে 6000 ভাগ 1000 6। তার মানে ওই রুমে তোমার এয়ার চেঞ্জ লাগতেছে 600 টাকা। বুঝছো? এটা অঙ্ক কঠিন। তুমি যদি অঙ্ক ধরতে পারো অঙ্ক খুবই সহজ। না ধরতে পারলে এটা রুমের জন্য নরমাল কমফোর্ট লেভেলটা বেশি হয়। আগে চারটা থেকে বুঝতে পারবো এগুলো কিসের আশেপাশে এই তার আমি প্রোভাইড কিছু না বলে দিলে পিস ধরে করলাম। আর আমি যদি বলে দেই যে যেমন এখানে 30 একটা আছে, যেমন এই যে কি বলে বার কথা চিন্তা করো তো ওইখানে কি পরিমাণ অজবরল অবস্থা, তো এখানে বাতাস আরো বেশি দেওয়া লাগবে, তাহলে কি ইনডোর মেইনটেইন করা সম্ভব ওই জায়গায় বা এনভায়রনমেন্ট ঠিক করা সম্ভব না। এই জন্য দেখো এখানে বাতাসের পরিমাণ বেশি দেওয়া আছে। ক্লিন রুম রাখার কথা বলতেছে না, মানে তোমার মানে কি বলে কমফোর্টের জন্য। মানে আমরা এখানে এসি না রাখলে কি হতো, এসি ছাড়া আমরা ক্লাস করতে পারতাম না, কিন্তু এসি রাখছি তো তাও, বুঝো না বিষয়টা এরকম হচ্ছে। ওকে, এই যে কি দেওয়া আছে দেখো, ওই যে চারটা বেড়া এটা এই কাপটা এইবার এইটা করলেই আসলে পুরো চাপটা করা হয়ে যায়। আগে পুলিশ সম্মান দিয়ে দিত, ওই তো তুমি এটা মুখস্থ করো, একই তো কথা, তাই না? এই যেটা দেখো এটা দেখো, এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে হিউমিডিটি, এটা হচ্ছে ডাস্ট, এটা হচ্ছে তারপরে এক চার্টের মধ্যে একের ভিতর সব এক বই গাইডের মধ্যে এক গাইডের মধ্যে সব ইংলিশ হচ্ছে একের ভিতর এটা মুখস্থ করলে রাতে বুঝি পর্যায় সারণী এই কিছু শর্ট কোশ্চেন তোমার হচ্ছে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, কিছু সিটি টাইপের কোশ্চেন দেওয়া আছে, এইগুলো একটু খেয়াল করা যায়। এখানে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, এগুলো আসে এগুলাই দিই, তাও এগুলাই দিই আমি হুবহু এখান থেকে তুলে দিচ্ছি, এরকম হয়েছে হুবহু তুলে দিচ্ছি, তাও পারে না, তাও করে দেওয়া যায়। কিরকম জিনিসটা দেখো, এখানে কি বলা হচ্ছে, রাইট ডাউন দা অপটিমাম রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার এন্ড পার্টিকেল লিমিট ফর ট্যাবলেট প্রোডাকশন এরিয়া উইথ জাস্টিফিকেশন। এনি পেন ট্যাবলেট, যে কোনো একটা ট্যাবলেটের দিয়ে কথা বলা আছে, তাহলে এই কথাটা খেয়াল রাখতে হবে যে জাস্টিফিকেশনটা কেন। আমি যেমন ধরো এখানে বলা হচ্ছে টেম্পারেচার, তুমি টেম্পারেচার 20 থেকে 25 রাখতেছো, ওয়াই এটা বলতে হবে 25 ডিগ্রি ইজ কমফোর্টেবল ফর হিউম্যান, এটা হচ্ছে তোমার জাস্টিফিকেশন। জিনিসটা বুঝতে পারছো? তারপরে ধরো তোমাকে বলা হচ্ছে হিউমিডিটি 50 থেকে 60 এ রাখতেছে, কোনো অসুবিধা নেই। কেন রাখি? আমার নরমাল ট্যাবলেটের নরমাল মানে ট্যাবলেট যেগুলো ময়েশ্চারের সাথে সেনসিটিভ কম, তাদের জন্য আমার এটা ঠিক আছে। বাট যদি হাইগ্রোস্কোপিক হয়, খালি খেয়াল রাখতে হবে ওই জায়গায় একটা সম্ভবত হাইগ্রোস্কোপিক দিয়ে আসছে এখানে যেটা এডিটিভ ট্যাবলেটের কথা বলা, যদি নাম ধরে দেওয়া আছে এডিটিভ ট্যাবলেট থেকে বলা হচ্ছে 20 থেকে 30। কেন? এই যে এডিটিভ ইজ হাইগ্রোস্কোপিক, কথা বুঝতে পারতে। এই জন্য প্র্যাকটিসের জন্য এখানে এরকম দুইটা বা তিনটা ভাবে দেওয়া আছে, এই চারটা পড়লেও ভালো হতো। কপাল যদি ভালো থাকে একটা চলেও আসতে পারে, বুঝতে পারছো? তাহলে আজকে এই পর্যন্তই থাকো। জি স্যার। আগামী ক্লাসে আমরা পরীক্ষা দিব অবশ্যই। স্যার আমাদেরকে মানে অন্য কিছু একটা জাস্টিফিকেশন আর চেঞ্জ বুঝলে? মানে স্যার এই চেঞ্জটা অন্য কোনো একটা হ্যাঁ চেঞ্জটা তো হবে জাস্টিফিকেশনে। মানে ধরো আমি তোমাকে রেডিটিভিটির কথা এখানে বলে দেওয়া আছে, সেটা একদম লাগু করলাম প্যারাসিটামলের জন্য লিখব। এখন সেটার জন্য অবশ্য আবার আমাকে প্র্যাকটিসও করাইতে হবে, আমি কোন কোন ড্রাগ দিতে পারি, নিশ্চয়ই অত কঠিনে যাবো না। যদি আমি এরকম তোমাকে বলি যে হ্যাঁ পরীক্ষার আগে বললাম যে তুমি এই করে ট্যাবলেটের প্র্যাকটিস করো, তো তখন তুমি কি করবা? ওই ট্যাবলেটটাকে হাইড্রোস্কোপিক কিনা নর্মালের জন্য দেখবা, দেখে ওই অনুযায়ী জাস্টিফিকেশন তুমি সাথে আমার থাকে। ওকে হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো থাকো। প্রেজেন্ট দেখো সলিউশন এটা তো পাপ করে দিচ্ছে।